হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের সাজেশন। এবারে তোমাদের পরীক্ষা হবে 50 নাম্বারে, তাই 50-এ 50 পেতে হলে এই সাজেশনটা অবশ্যই দেখতে হবে। এর আগে আমি পার্ট 1 দিয়েছিলাম, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। দেখো, এর আগের পার্টে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, শূন্যস্থান পূরণ করো, সত্য মিথ্যা নির্বাচন করো, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও, বেমানান শব্দ খুঁজে বের করো। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো আমি পার্ট 1-এ করিয়েছি, তাই তোমরা যারা পার্ট 1 দেখোনি অবশ্যই পার্ট 1 দেখে পার্ট 2 করবে। আজ আমি এক কথায় উত্তর দাও 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং 5 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি বলে দেব কোন প্রশ্নগুলো বেশি করে পড়তে হবে সাজেশন হিসাবে। এই সাজেশনটা অবশ্যই পড়বে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, আইহোল প্রশস্তি কে রচনা করেন? উত্তর হবে রবিকীর্তি। রবিকীর্তি আইহোল প্রশস্তি রচনা করেন। এই রবিকীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। পরের প্রশ্ন 2-এর দাগ, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতটি কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন 3-এর দাগ, বোধিবৃক্ষ প্রকৃত পক্ষে কি গাছ? উত্তর পিপল গাছ। পিপল গাছ বোধিবৃক্ষ। পরের প্রশ্ন 4-এর দাগ, ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? উত্তর মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন 5-এর দাগ, কোন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক যুগে শিক্ষা গ্রহণ পর্ব শেষ হতো? উত্তর সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে বৈদিক যুগে শিক্ষা গ্রহণ পর্ব শেষ হতো। উত্তর হবে সমাবর্তন। পরের প্রশ্ন 6-এর দাগ, ঋগ্বেদে কোন নদীর কথা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না? উত্তর সরস্বতী নদীর কথা বর্তমানে আর খুঁজে পাওয়া যায় না। পরের প্রশ্ন 7-এর দাগ, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? উত্তর গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেন। পরের প্রশ্ন 8-এর দাগ, কবে থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়? উত্তর 606 খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ গণনা শুরু হয়। পরের প্রশ্ন 9-এর দাগ, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? উত্তর যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। ইন্দ্র কথাটা লিখিনি, দাঁড়াও। তাহলে কি বললাম? যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। তোমরা প্রত্যেককেই লিখে নিবে খাতায়, প্রত্যেককেই নোট ডাউন করবে, এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন 10-এর দাগ, সকল উত্তর পথনাথ কাকে বলে? উত্তর হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাথ বলে। পরের প্রশ্ন 11-এর দাগ, আলেকজান্ডারের সেনাপতির নাম কি? উত্তর আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস। পরের প্রশ্ন 12-এর দাগ, এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে? উত্তর এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হরিসেন। কে ছিলেন? হরিসেন ছিলেন এলাহাবাদ প্রশস্তি রচয়িতা। পরের প্রশ্ন 13-এর দাগ, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর কুজুল কথফিসিস কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন 14-এর দাগ, বিদ শব্দের অর্থ কি? উত্তর বিদ শব্দের অর্থ জ্ঞান। পরের প্রশ্ন 15-এর দাগ, জৈন ধর্মানুসারে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? উত্তর 24 জন তীর্থঙ্কর ছিলেন। 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর, 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, আর প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। আমি প্রত্যেকটাই বলে দিলাম। পরের প্রশ্ন 16-এর দাগ, প্রথম বৌদ্ধ সংগীতের সভাপতি কে ছিলেন? কার আমলে হয়? উত্তর প্রথম বৌদ্ধ সংগীতের সভাপতি মহাকাশ্যপ ছিলেন। আর অজাতশত্রু শাসনকালে প্রথম বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠান হয়। প্রথম বৌদ্ধ সঙ্গীতই হয়েছিল কোথায়? রাজগৃহে হয়েছিল। পরের প্রশ্ন 16-এর দাগ, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই কোথায় কার আমলে হয়? উত্তর দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে কালশোক বা কাকবর্ণের আমলে বৈশালীতে হয়েছিল। কোথায় হয়েছিল? বৈশালীতে হয়েছিল।
পরের প্রশ্ন 17 দাগ, তৃতীয় বৌদ্ধ সংগীতি কবে কোথায় কার আমলে হয়? উত্তর, তৃতীয় বৌদ্ধ সংগীতি সম্রাট অশোকের আমলে পাটলিপুত্রে সংগঠিত হয়। পরের প্রশ্ন 18, চতুর্থ বৌদ্ধ সংগীতের সভাপতি কে ছিলেন? উত্তর, চতুর্থ বৌদ্ধ সংগীতের সভাকবি বসুমিত্র ছিলেন। আর প্রথমটা কে ছিল? মহাকাশ্যপ। সম্রাট কনিষ্কের আমলে কাশ্মীরে অনুষ্ঠিত হয় চতুর্থ বৌদ্ধ সংগীতি। এই যে প্রথম বৌদ্ধ সংগীতি, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি এবং তৃতীয় এবং চতুর্থ বৌদ্ধ সংগীতি প্রত্যেকটাই কার আমলে হয়েছিল, কার শাসনকালে হয়েছিল এবং কোথায় হয়েছিল এবং সভাপতি কে ছিল? অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কমন পেয়েই যাবে। পরের প্রশ্ন 19 দাগ, আটবিক কাদের বলা হয়? উত্তর, মৌর্য আমলে অরণ্যবাসীদের আটবিক বলে। পরের প্রশ্ন 20 দাগ, সংহিতা কথার অর্থ কি? উত্তর, সংহিতা কথার অর্থ সংকলন করা। পরের প্রশ্ন 21 দাগ, বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কি ছিল? উত্তর, বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় ছিল ছন্দ ও ব্যাকরণ। পরের প্রশ্ন 22 দাগ, শুঙ্গদের দুইজন প্রধান শাসকের নাম কি? উত্তর, পুষ্যমিত্র এবং অগ্নিমিত্র। পরের প্রশ্ন 23, অর্থশাস্ত্র কে রচনা করেন? উত্তর হবে কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেছিলেন। পরের প্রশ্ন 24 দাগ, সরকারি কাকে বলা হয়? উত্তর, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সরকারি বলা হয়। পরের প্রশ্ন 25 দাগ, আইহোল প্রশস্তি কে রচনা করেন ও কোন রাজার প্রসঙ্গে রচিত? উত্তর, আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর রাজত্ব সম্পর্কে রচিত। পরের প্রশ্ন 26 দাগ, বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ও কি কি? উত্তর, দুটি শ্রেণীতে বিভক্ত, একটা আদি বৈদিক যুগ, একটা পরবর্তী বৈদিক যুগ। পরের প্রশ্ন 27 দাগ, বৌদ্ধদের প্রধান গ্রন্থের নাম কি? এটি কয় ভাগে বিভক্ত? উত্তর, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম ত্রিপিটক। ত্রিপিটক 3 প্রকার, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। এরই সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের ভূগোলের সাজেশন দিয়েছি, অবশ্যই সেই সাজেশনটা দেখে নিও। ওটারও দুটো পার্ট রয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। ইতিহাসের আমি পার্ট 1 দিয়েছি, আজ আমি পার্ট 2 দিলাম। অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখবে। এরপর আমি পরিবেশের উপর নিয়ে আসবো। পরের প্রশ্ন 28 দাগ, গৌতম বুদ্ধ কবে কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, গৌতম বুদ্ধ 566 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলা বস্তুতে জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন 29, বেদের অপর নাম কি? উত্তর, শ্রুতি। পরের প্রশ্ন 30, রামায়ণের রচয়িতাকে? উত্তর, বাল্মীকি রামায়ণের রচয়িতা। পরের প্রশ্ন 31, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতাকে? উত্তর, স্থূলভদ্র শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা। পরের প্রশ্ন 32, সত্যকামের গুরুকে? উত্তর, ঋষি গৌতম ছিল সত্যকামের গুরু। পরের প্রশ্ন 33, কনিষ্কের রাজধানীর নাম কি? উত্তর, পুরুষপুর কনিষ্কের রাজধানীর নাম। পরের প্রশ্ন 34, গৌতম বুদ্ধের পিতা ও মাতার নাম কি? উত্তর, গৌতম বুদ্ধের পিতার নাম শুদ্ধোধন, গৌতম বুদ্ধের মায়ের নাম রানী মায়া বা মায়াদেবী। পরের প্রশ্ন 35 দাগ, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদের নাম কি? উত্তর, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ অশোক। পরের প্রশ্ন 36, বেদাঙ্গের সংখ্যা কয়টি? উত্তর, বেদাঙ্গের সংখ্যা 6টি। পরের প্রশ্ন 38, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায়? উত্তর লিখবে পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী। পরের প্রশ্ন 39, মেগালিথ কি? বড় পাথরের সমাধিকে মেগালিথ বলে। পরের প্রশ্ন 40, কোন সময়কালকে আদি বৈদিক যুগ হিসাবে ধরা হয়? উত্তর, 1500
থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ সময়কে আদি বৈদিক যুগ হিসাবে ধরা হয়। পরের প্রশ্ন 41, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর, মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহে। পরের প্রশ্ন 42, লিচ্ছবি কাদের বলে? উত্তর, দক্ষিণ ভারতের প্রাচীন রাজবংশকে লিচ্ছবি বলে। পরের প্রশ্ন 43, আটবি কথার অর্থ কি? উত্তর, অটবি কথার অর্থ বন। এটা অটবি, অটবি কথার অর্থ বন। পরের প্রশ্ন 44, শেষ নন্দ রাজা কে ছিলেন? উত্তর, শেষ নন্দ রাজা ছিলেন ধননন্দ। পরের প্রশ্ন 45, গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? উত্তর, গৌতম বুদ্ধের প্রথম নাম সিদ্ধার্থ। পরের প্রশ্ন 46, আবেস্তার শ্রেষ্ঠ দেবতা কে? উত্তর, আহুর মজদা আবেস্তার শ্রেষ্ঠ দেবতা। পরের প্রশ্ন 47, ইনামগাঁও কোন নদীর তীরে অবস্থিত? উত্তর, গোট নদীর ডান তীরে ইনামগাঁও অবস্থিত। পরের প্রশ্ন 48, বজ্জীদের রাজধানী কোথায়? উত্তর, বজ্জীদের রাজধানী বৈশালীতে। পরের প্রশ্ন 49, ভীম কোচটিসেস কি উপাধি নিয়েছিলেন? উত্তর, রাজাধিরাজ উপাধি নিয়েছিলেন ভীম কোচটিসেস। পরের প্রশ্ন 50 দাগ, জুনাগড় লিপি থেকে কোন রাজার কাহিনী জানা যায়? উত্তর, শক রাজা রুদ্রদমনের কাহিনী জানা যায়। পরের প্রশ্ন 51, গুপ্ত আমলে প্রদেশের শাসনভার কার হাতে থাকতো? উত্তর, গুপ্ত রাজপুত্রদের হাতে থাকতো। অবশ্যই এই প্রশ্নগুলো নোট ডাউন করবে, তার কারণ তোমাদের এবার 50 নম্বরের পরীক্ষা হবে, যার জন্য একটু বেশি পড়তে হবে। পরের প্রশ্ন 52 দাগ, জৈন ধর্মের ত্রিরত্ন কি? উত্তর, জৈন ধর্মের ত্রিরত্ন সদ্বিশ্বাস, সদ্জ্ঞান এবং সৎ আচরণ। পরের প্রশ্ন 53 দাগ, অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন? উত্তর, উপগুপ্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন অশোক। পরের প্রশ্ন 54, শিলাদিত্য কার উপাধি ছিল? উত্তর, হর্ষবর্ধনের শিলাদিত্য উপাধি ছিল। পরের প্রশ্ন 55, ষোড়শ মহাজনপদের অন্তর্গত দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম লেখো। উত্তর, ব্রিজি ও মল্ল দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম। পরের প্রশ্ন 56, প্রাচীন ভারতের রাজারা যেসব যজ্ঞ করতেন তার মধ্যে দুটি যজ্ঞের নাম লেখো। উত্তর, রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞ। পরের প্রশ্ন 57, বাণভট্ট কার সভাকবি ছিলেন? উত্তর, হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট ছিলেন। পরের প্রশ্ন 58, গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তর, সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। পরের প্রশ্ন 59, সুয়ান জাংয়ের ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি? উত্তর, ইউকি সুয়ান জাংয়ের ভ্রমণ বৃত্তান্তমূলক গ্রন্থ। পরের প্রশ্ন 60, শেষ মৌর্য সম্রাটের নাম কি? উত্তর, বৃহদ্রথ শেষ মৌর্য সম্রাটের নাম। পরের প্রশ্ন 61, বৌদ্ধ ধর্মের দুটি ভাগ ছিল কি কি? উত্তর, হীনযান ও মহাযান ছিল বৌদ্ধ ধর্মের দুটি ভাগ। পরের প্রশ্ন 62, জৈন ধর্মের দুটি ভাগ ছিল ও কি কি? উত্তর, জৈন ধর্মের দুটি ভাগ শ্বেতাম্বর ও দিগম্বর। পরের প্রশ্ন 63, চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর, দিল্লির মেহরাউলিতে চন্দ্র রাজার স্তম্ভ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন 64, একটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম কি? উত্তর, মল্ল। মল্ল একটি অরাজতান্ত্রিক মহাজনপদ। পরের প্রশ্ন 65, আজীবিক গোষ্ঠীর নেতা কে? উত্তর, গোশাল আজীবিক গোষ্ঠীর নেতা ছিলেন। পরের প্রশ্ন 66, বৈদিক যুগে কি কি মুদ্রা ব্যবহার করা হতো? উত্তর, বৈদিক যুগে দুটি মুদ্রা ব্যবহার করা হতো, নিক্স ও মনা। এখানে মুদ্রা কথাটা হবে, ঠিক আছে, এখানে মুদ্রা।
পরের প্রশ্ন 66, পরবর্তী বৈদিক যুগে কাকে শ্রেষ্ঠ বলা হতো? উত্তর, ব্রাহ্মণদের। পরের প্রশ্ন 67, বৈদিক যুগে বর্ণাশ্রম প্রথা কি? উত্তর, বৈদিক যুগে বর্ণাশ্রম বলতে বর্ণ শব্দের ব্যবহার হতো, এটি ছিল একটি পেশা। অর্থাৎ ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র। ব্রাহ্মণরা সবার উপরে ছিল, তারপর ছিল ক্ষত্রিয়, তারপর ছিল হচ্ছে বৈশ্য, তারপর শূদ্র। এই শূদ্ররা কি করতো? উপরে 3 বর্ণের সেবা করত। এগুলো একটু মনে রাখবে। পরের প্রশ্ন 68, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? উত্তর, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বুদ্ধ, ধম্ম ও সংঘ। পরের প্রশ্ন 69, চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য কি? উত্তর, চিত্রিত ধূসর মাটির পাত্র দেখতে ধূসর রঙের, এতে সূক্ষ্ম চিত্র আঁকা থাকে, এগুলো মসৃণ ও উন্নত মানের মৃৎপাত্র। পরের প্রশ্ন 70 দাগ, আদি বৈদিক যুগে কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারত? উত্তর হবে সভা সমিতিতে নারীরা অংশগ্রহণ করতে পারত। পরের প্রশ্ন 71, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন 72, ঋগ্বেদে কোন নদীর অস্তিত্ব বর্তমানে নেই? উত্তর, সরস্বতী নদীর অস্তিত্ব বর্তমানে নেই। পরের প্রশ্ন 73 অর্থাৎ 73, আর্যদের আদিবাস ভূমি কোথায়? উত্তর, মধ্য এশিয়ায়। পরের প্রশ্ন 74, বোধি শব্দের অর্থ কি? উত্তর, বোধি শব্দের অর্থ জ্ঞান বা উপলব্ধি। পরের প্রশ্ন 75, তীর্থঙ্কর কাদের বলে? উত্তর, জৈন ধর্মের গুরু বা প্রচারকে তীর্থঙ্কর বলে। পরের প্রশ্ন 76, আর্য সত্য কি? উত্তর, বুদ্ধের চতুরী সত্য, যা জীবন ও দুঃখ থেকে মুক্তির উপায় ব্যাখ্যা করে, এগুলোকে আর্য সত্য বলে। পরের প্রশ্ন, জাতক কি? বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী হলো জাতক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। পরের প্রশ্ন 78, মহাকাব্য কোন সাহিত্যের অংশ? উত্তর, পরবর্তী বৈদিক সাহিত্যের অংশ। এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আবারও বললাম, তোমরা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। পরের প্রশ্ন 79, দেবতারা কাকে প্রথম রাজা মানতেন? উত্তর, ইন্দ্রকে প্রথম রাজা মানতেন। পরের প্রশ্ন 80, কত খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের মৃত্যু হয়? উত্তর, 486 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের মৃত্যু হয়। কোথায় মৃত্যু হয়েছিল? উত্তরপ্রদেশের গোরখপুর জেলার কুশীনগরে মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন 81, শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর, মহাবীর। পরের প্রশ্ন 82, গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? উত্তর, কুশীনগরে, একটু আগে বললাম। পরের প্রশ্ন 83, পঞ্চ মহাব্রত কে প্রবর্তন করেন? উত্তর, মহাবীর। পরের প্রশ্ন 84, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর, দ্বাদশাঙ্গ। পরের প্রশ্ন 85, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর, ঋষভনাথ। পরের প্রশ্ন 86, বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য কি? উত্তর হবে নির্বাণ লাভ, বৌদ্ধ ধর্মের প্রধান লক্ষ্য। পরের প্রশ্ন, মহাপরিনির্বাণ কি? উত্তর, বুদ্ধের দেহত্যাগকে মহাপরিনির্বাণ লাভ বলে। পরের প্রশ্ন 88, কত বছরের বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন? উত্তর, 29 বছর বয়সে সংসার ত্যাগ করেন। পরের প্রশ্ন 89, মগধকে ঘিরে প্রথম যে সাম্রাজ্য গড়ে ওঠে তা হলো মৌর্য সাম্রাজ্য। মগধকে ঘিরে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠে। পরের প্রশ্ন 90 দাগ, ভারতীয় উপমহাদেশে সোনার মুদ্রা চালু করেন কে? উত্তর, ভীম কোচটিসেস। ভীম কোচটিসেস সোনার মুদ্রা চালু করেন। পরের প্রশ্ন 91, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর, হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। পরের প্রশ্ন 92, কুতুব মিনারের কাছে লৌহ স্তম্ভটি প্রতিষ্ঠা করেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন 93, কোন পর্বত পেরিয়ে আলেকজান্ডার ভারতে এসেছিলেন? উত্তর, হিন্দুকুশ পর্বত।
পরের প্রশ্ন 94, দেবনাং প্রিয় প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন সম্রাট অশোক। পরের প্রশ্ন 95, কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে, উত্তর কনিষ্ক। পরের প্রশ্ন 96, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাকে, উত্তর গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। পরের প্রশ্ন 97, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, উত্তর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। পরের প্রশ্ন 98, ভারতের রক্ষাকারী বলা হয় কোন সম্রাটকে, উত্তর হবে স্কন্দগুপ্তকে। পরের প্রশ্ন, বলি কি? মৌর্য আমলে প্রচলিত এক ধরনের ভূমি রাজস্ব হলো বলি, অর্থাৎ বলি হলো এক ধরনের কর। দেখো আমি এখানে 99টা 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর রেখেছি। এবার তোমাদের একটু বেশি করেই পড়তে হবে, তার কারণ 50 নম্বরের প্রশ্ন থাকবে। চলো এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো করে নেব। এরপর দেখো 2 নম্বরের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে ত্রিরত্ন কি? এই প্রশ্নটা 2ও আসতে পারে, আবার 3ও আসতে পারে, আবার টিকাও আসতে পারে, যার জন্য আমি একটু বড় করে লিখেছি। উত্তর, জৈন ধর্মে সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ এই 3টি বিষয়ের উপর জোর দিয়েছিলেন জৈনরা। এই 3টিকে একসঙ্গে ত্রিরত্ন বলা হয়। আবার বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব সঙ্ঘের উপর। এই 3 মিলে হয় বুদ্ধ ধর্ম সঙ্ঘ। এই 3টিকে বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন বলা হয়। আমি একটু বড় করে লিখেছি, ওই যে বললাম 2 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে, আবার টিকাও আসতে পারে। পরের প্রশ্ন 2-এর দাগে চতুরাশ্রম কি? টেক্সট বইয়ে 56 নম্বর পেজে রয়েছে, সেখান থেকেও পড়তে পারো। চতুরাশ্রম হলো মানুষের জীবনে 4টি পর্যায়: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। প্রতিটি আশ্রমে নির্দিষ্ট ধর্ম পালন বাধ্যতামূলক ছিল। তোমরা অবশ্যই টেক্সট বইটা ভালো করে পড়বে। পরের প্রশ্ন 3-এর দাগ, ষোড়শ মহাজনপদ কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। সেই সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হয়। পরের প্রশ্ন 4-এর দাগ, বেদের অপর নাম কি এবং কেন, অথবা বেদ শুনে শুনে মনে রাখতে হতো এবং এর কারণ কি? তোমাদের বইয়ে 57 নম্বর পেজে রয়েছে, সেখান থেকেও পড়তে পারো। আমি লিখে দিয়েছি, দেখো খুব সুন্দর করে। বেদের অপর নাম শ্রুতি। প্রথম দিকে বেদ লিখিত রূপ ছিল না। বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করতেন এবং ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত। শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম শ্রুতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন 5-এর দাগ, ভারতীয় উপমহাদেশে 2টি মহাকাব্যের নাম লেখো। উত্তর, রামায়ণ ও মহাভারত। পরের প্রশ্ন 6-এর দাগ, শ্বেতাম্বর দিগম্বর কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, শ্বেতাম্বর। জৈনরা 2 সম্প্রদায়ে বিভক্ত, শ্বেতাম্বর ও দিগম্বর। জৈনরা যে সম্প্রদায়ে সাদা বস্ত্র পরিধান করতেন তাদের শ্বেতাম্বর বলে। তারপর দেখো দিগম্বর, জৈনদের যে সম্প্রদায় সম্পূর্ণ বন্ধন মুক্তির জন্য পরিধেয় বস্ত্র পর্যন্ত পরিত্যাগ করতেন, অর্থাৎ পোশাক আশাক পরতেন না, তাদের দিগম্বর বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো 7-এর দাগ, ত্রিপিটক কি? উত্তর, পালি ভাষায় সংকলিত বুদ্ধদেবের উপদেশগুলি ত্রিপিটক নামে পরিচিত। ত্রিপিটকগুলি হল সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। এই 3 অংশে বিভক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 8-এর দাগ, বৈদিক সাহিত্য কি? তোমাদের বইয়ের টেক্সট বইয়ে 57 নম্বর পেজে রয়েছে, আমি লিখেও দিয়েছি। ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি বেদ বা সংহিতা এবং ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও বেদাঙ্গ নিয়ে গড়ে ওঠা সাহিত্যকে বৈদিক সাহিত্য বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 9-এর দাগ, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তর, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয় কারণ দ্বিতীয় পুলকেশীর
সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তিতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলেছেন। সকলোত্তর পথনাথ কথার অর্থ সমস্ত উত্তর ভারতের প্রভু। হর্ষবর্ধন উত্তর ভারতের একটি বড় অঞ্চলের শাসক ছিলেন, এই জন্য হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 10-এর দাগ, রত্নিন কাদের বলে? উত্তর, বৈদিক যুগে যারা রাজাকে সাহায্য করতেন তাদের রত্নিন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 11 দাগ, সভা ও সমিতি কি? উত্তর, পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত সভা ও সমিতি। সভা হলো অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত, আর সমিতি হলো যেখানে সকল মানুষ যোগ দিতে পারত, এখানে রাজনীতির বিষয় আলোচিত হতো। পরের প্রশ্ন 12 দাগ, নির্বাণ লাভ বলতে কি বোঝো? নির্বাণ হলো অনন্ত মুক্তি, অর্থাৎ জন্ম থেকে জন্মান্তর মানুষ যে কর্মফলের ভার বয়ে বেড়ায় তা থেকে আত্মার মুক্তি হলো নির্বাণ। এটা নির্বাণ লাভ ভালো করে পড়ে পরীক্ষা আসবে। পরের প্রশ্ন 13 দাগ, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, গৌতম বুদ্ধ গয়ার কাছে একটি পিপল গাছের নিচে বোধি অর্থাৎ জ্ঞান লাভ করেন। এখান থেকেই বারাণসীর কাছে সারনাথে যান। সারনাথে তিনি তার 5 জন সঙ্গীর কাছে বৌদ্ধ ধর্মের উপদেশ দেন। এই ঘটনাটি ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই এখানকার ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 14 দাগ, দ্বাদশ অঙ্গ কি? উত্তর, দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ। জৈনদের অর্থাৎ জৈন ধর্মের মূল উপদেশাবলী 12টি ভাগে ভাগ করা ছিল। এর একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টির জন্য এদের একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলে। পরের প্রশ্ন 15 দাগ, কে কেন সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন? উত্তর, ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। কারণ নেপোলিয়ান যেমন তার বাহুবলে ইউরোপের বিভিন্ন রাজ্য ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন, তেমনি সমুদ্রগুপ্ত তার প্রতিভা ও বাহুবলে ভারতের বহু রাজ্য গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। এই জন্য একে ভারতের নেপোলিয়ান বলা হয়। পরের প্রশ্ন 16 দাগ, এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানা যায়? উত্তর, এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন লেখেন। সমুদ্রগুপ্তের রাজ্য বিস্তার ও শাসন সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন 17 দাগ, কনিষ্কের মূর্তিটি কেমন দেখতে ছিল? উত্তর, কনিষ্কের মূর্তিটি দেখতে মাথা ও বাহু ভাঙা ছিল। দেখে সেটাকে একজন যোদ্ধা রাজার মূর্তি বলে মনে হয়। মূর্তির ডান হাতে একটি রাজদণ্ড ছিল, বাঁ হাতের মুঠোয় কারুকার্য করা তলোয়ারের বাট ছিল। কারুকার্য এখানে রেপ হবে, কেমন? কারুকার্য করা তলোয়ারের বাট ছিল। পরের প্রশ্ন 18 দাগ, কুষাণ সম্রাটরা নিজেদেরকে দেবপুত্র বলতেন কেন? উত্তর, কুষাণ সম্রাটরা চীন থেকে এসেছেন। চীন সম্রাটদের মতো কুষাণরাও নিজেদের দেবতার পুত্র বলে মনে করতেন। পরের প্রশ্ন 19 দাগ, শক সাতবাহন লড়াইয়ের কারণ কি ছিল? উত্তর, 2টি কারণ ছিল। একটা ছিল শক ও সাতবাহনদের 2টি শক্তি একই এলাকা দখল করতে চাওয়ার জন্য লড়াই হয়। 2, শক ও সাতবাহন রাজারা পূর্ব মালব দাক্ষিণাত্য উপকূল নিজেদের দখল করতে চাইত। পরের প্রশ্ন 20 দাগ, আর্য সত্য কি? উত্তর, আর্য সত্য হলো জীবনের 4টি সত্য। জীবনের মূল 4টি সত্য: দুঃখ, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি, দুঃখ নিবৃত্তির পথ।
এগুলোকে আর্য সত্য বলা হয়। পরের প্রশ্ন 21-এর দাগ, সাম্রাজ্য কি? উত্তর, সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোনো রাজার অধীনে অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গড়ে ওঠে। দেখো লেখাগুলো একটু হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি যেভাবে বলবো সেই কথাগুলো তো তোমরা একটু ভালো করে কান দিবে, কেমন? তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর দেখো 3 নম্বরের প্রশ্ন, এক, চতুরাশ্রম সম্পর্কে যা জানো লেখো। উত্তর, আশ্রম কথার অর্থ জীবনের বিভিন্ন অবস্থা। পরবর্তী বৈদিক যুগে উচ্চ বর্ণ আর্যদের 4টি আশ্রম গড়ে ওঠে, এগুলোকে চতুরাশ্রম বলে। এগুলো হলো ব্রহ্মচার্য বা বাল্যকাল ও কৈশোরের গুরুগৃহে ব্রহ্মচার্য পালন ও বিদ্যাচর্চা করা। দ্বিতীয় হলো গার্হস্থ, যা যৌবনে গুরুগৃহে থেকে প্রত্যাবর্তনের পর সংসার জীবন যাপন করা। তৃতীয় বানপ্রস্থ, সংসার জীবন ত্যাগ করে বনবাস যাপন করা। চতুর্থ আশ্রম ছিল সন্ন্যাস, যা সব কিছু ত্যাগ করে সন্ন্যাস জীবন যাপন করা। পরের প্রশ্ন 2-এর দাগ, পঞ্চমহাব্রত বলতে কি বুঝো? চতুর্জাম ব্রত কি? তোমাদের এটা 3 নম্বরও আসতে পারে, 5 নম্বরে আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, মহাবীরের পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথ প্রচারিত চতুর্জাম নীতি। পার্শ্বনাথ প্রচারিত 4টি নীতি হলো অহিংসা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, পরদ্রব্য গ্রহণ না করা। এগুলি চতুর্জাম নামে পরিচিত। মহাবীর এর সাথে আরও একটি নীতি ব্রহ্মচর্য যোগ করেন। এই পাঁচটি পঞ্চমহাব্রত নামে পরিচিত। তোমাদের টেক্সট বইও রয়েছে, তোমরা সেখান থেকেও পড়তে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমরা পড়বে বৈদিক সমাজে 4টি ভাগ কেন হয়েছিল বলে তোমার মনে হয়? 4-এর দাগে, বৈদিক যুগে পড়াশোনা ও গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল? এই প্রশ্নটা পড়বে। 5-এর দাগে, আদি বৈদিক যুগে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা কেমন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর টিকা লেখো মেঘালয়, তোমাদের টেক্সট বইয়ের 61 নম্বর পেজে রয়েছে। 7-এর দাগে, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? তোমাদের টেক্সট বইয়ের 57 নম্বর পেজে রয়েছে। এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, এগুলো যদি আমি লিখে দেই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কেমন? যার জন্য আমি লিখে দেইনি। তোমাদের কাছে প্রত্যেকের কাছে বই রয়েছে, টেক্সট বই রয়েছে, আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা সেখান থেকে পড়ে নেবে। তারপর হচ্ছে 8-এর দাগে 10 রাজার যুদ্ধ সম্পর্কে লেখো, 51 নম্বর পেজে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 9 নম্বর প্রশ্ন, বজ্রীদের উন্নতির নিয়মগুলি লেখো, 68 নম্বর পেজে রয়েছে তোমাদের টেক্সট বই, সেখান থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন 10-এর দাগ, চন্দ্রগুপ্ত মৌর্য বিখ্যাত কেন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেখান থেকে পড়ে নেবে। পরের প্রশ্ন 11, মগধ কিভাবে শক্তিশালী মহাজন পদে পরিণত হলো? তার কারণটা অবশ্যই পড়বে, খুব ইম্পর্টেন্ট। তারপর টিকা লেখো, বর্ণাশ্রম, চতুরাশ্রম, হাতি গুম্ফা লিপি, তোমাদের টেক্সট বইয়ে 88 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন 10 রাজার যুদ্ধ, টিকা আসবে। একলব্য 59 নম্বর পেজে রয়েছে, প্রত্যেকটাই তোমাদের বই রয়েছে। ষোড়শ মহাজন পদ পড়বে, নাসিক লেক পড়বে, অশোকের ধম্ম পড়বে, চতুর্জাম পঞ্চমহাব্রত পড়বে, দিগম্বর ও শ্বেতাম্বর পড়বে, বৌদ্ধ ধর্ম পড়বে, কুষাণ ও সাতবাহন শাসন পদ্ধতি পড়বে। এই যে টেক্সট বইয়ের পেজ নাম্বারগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নেবে। তারপর পড়বে 13 নম্বর, অষ্টাঙ্গিক মার্গ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এই 3টার মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। 4-এর দাগে রয়েছে মগধের উত্থানের কারণ লেখো। 5-এর দাগে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কি কি মিল অমিল পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
পরের প্রশ্ন 6, বৈদিক সভ্যতার অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন 8, নব্য ধর্ম আন্দোলন সম্পর্কে লেখো। তোমাদের টেক্সট বইয়ের 68 নম্বর পেজে রয়েছে। পরের প্রশ্ন 8-এর দাগে মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন 9-এর দাগ, মগধ ও বিজি মহাজন পদ দুটির মধ্যে কি কি পার্থক্য ছিল, এই প্রশ্নটা পড়বে। তারপর হবে কি কি কারণে মগধ শক্তিশালী হয়ে ওঠে, সেই কারণগুলি লেখো। যে প্রশ্নগুলো আমি দিলাম আশা করি এর বাইরে একটা প্রশ্নও আসবে না, এখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।